জনাব এম শাহিদুজ্জামান, যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতারা যে পূর্ণ সমর্থন জানালো তার তাৎপর্য কি, সেই সঙ্গে একটু জানতেই চাই যে প্রধান উপদেষ্টার এই সফরে আসলে কূটনৈতিক অর্জন যদি আমরা জানতে চাই, সেগুলো আপনার দৃষ্টিকোণ থেকে কি? ধন্যবাদ। বন্ধু রাষ্ট্রদূত হুমায়ুন খুব ইফেক্টিভলি সমস্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটটা কভার করেছে, আমিও মূলত একমত। তবে আমি যদি কিছুটা ভিন্নতাও আনতে চেষ্টা করি, দেখেন তার এই ভিজিট প্রয়োজন ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে এখনও যে এই চিফ অ্যাডভাইজারের সরকার একটা কার্যকর ভূমিকা রাখছে, যে দেশের যে কয়েকটি টার্গেট সেগুলো অর্জন করতে, সেগুলো তিনি উত্থাপন করেছেন জাতিসংঘে। তবে আমি দু একটা বিষয়ে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। প্রথমত তার যে ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত আসছে তার সাথে যে সাক্ষাৎটা হয়েছে, এবং সেখানে খুবই তাৎপর্যপূর্ণভাবে তিনি ভারতের লিমিটেশনসগুলো বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুলে ধরতে পারলেন। এটা মানে দীর্ঘ সময় আমরা কখনো বাংলাদেশের কোনো সরকার প্রধানকে দেখিনি যে এতখানি অনেস্টলি তুলে ধরা। যেমন প্রথমে তিনি বললেন যে সার্ক প্রক্রিয়াকে ভারত একেবারেই ইয়ে করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তারপর ভারত যে বাংলাদেশের যে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা বা শত্রু মিত্র ধারণা, সেখানে ভারত তাদের মিডিয়া ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করছে। এটা অবশ্য খুবই প্রয়োজন ছিল বলা। আরেকটা ব্যাপার ছিল যেটা হলো যে ওই আমাদের যে আগামীতে যে বিচার প্রক্রিয়া হবে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারেও ভারত কোনো সহযোগিতা করছে না। এবং এই যে ভদ্রলোক যাকে জানানো হলো তিনি খুবই গুরুত্বপূর্ণ। আমার সুযোগ হয়েছিল সেনেট সাব কমিটি হিয়ারিংসে এই তার সম্পর্কে তাকে যে ইন্টারভিউ করছিল সেটা শোনার। বেশিরভাগই যারা 4-5 জন প্রশ্ন করছিল তার মধ্যে সেনেটর টেড ক্রুজ ছিল, যে বলতে গেলে একদম আলট্রা রাইটিস্ট রিপাবলিকান টেক্সাস থেকে। তারপর অন্য 4-5 জন যারা সেনেটর ছিল সবাই কিন্তু তাকে যেভাবে প্রশ্ন করছিল তাতে মনে হয় যেন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী ভারতের সাথে একটা স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে, ভারতের আস্থা আবার ফেরত আনতে। এবং তারা সবাই, তাদের উদ্দেশ্য ছিল এটা দেখা যে ভারত যেন কোনোভাবেই চীনের দিকে ঝুঁকে না পড়ে। এবং এই ভদ্রলোক অ্যাম্বাসেডর তিনিও কিন্তু আশ্বস্ত করলেন। এমনকি সিনেটর টেড ক্রুজেরও যে ইয়ে ছিল বক্তব্য, যে টেক্সাসের সাথে এনার্জি সেক্টরে তেল উত্তোলন বা তেলের বিষয়ে সংক্রান্ত যে ভারতের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা, সেখানে টেক্সাস কতখানি ভূমিকা রাখতে পারে এবং সেটাকে আপনি দেখবেন। এবং যখন এই মার্কিন রাষ্ট্রদূত যিনি যাচ্ছেন, প্রত্যেকটা প্রশ্নেই তিনি কিন্তু ইতিবাচক উত্তর দিয়েছেন। তার মানে ধারণাটা এমন ছিল যে মনে হচ্ছিল যেন তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে আবার মার্কিন বলয়ে ফিরে আনা এবং ভারতের আস্থা অর্জন করা। তো সেদিক থেকে দেখতে গেলে প্রফেসর ইউনূসের সাথে যে দেখা করার প্রয়োজনীয়তা দেখা দিল, সেটা অবশ্য তিনি এর আগে একটা অন্য যেই অফিসটা হোল্ড করছিলেন স্টেট ডিপার্টমেন্টে, সেটার প্রেক্ষাপটেই বোধহয় তার সাথে দেখা করতে চেয়েছে। তো এটা আমার মনে হয় খুব উপকারী হয়েছে, কারণ এই রাষ্ট্রদূত এমনই একটা ধারণা দিয়েছেন প্রফেসর ইউনূসকে, যতদূর বুঝতে পারলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই এটা, তিনি রাষ্ট্রদূত হিসেবে এটা খেয়ালে রাখবেন যে বাংলাদেশের যে স্বার্থ এবং ভারতের স্বার্থ থেকে বাংলাদেশকে আলাদা করে দেখার যে অ্যাবসলিউটলি আমেরিকান স্বার্থেই যে প্রয়োজনীয়তা, সেটা তার ভুল হবে না, এই ধরনের একটা ধারণা দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের এটা একটা ভালো অর্জন ছিল। তারপর আপনার একটু সমালোচকের দৃষ্টিতে দেখলে দেখবো যে এমন কিছু হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে দেখা করেছেন যারা বাংলাদেশ থেকে এত দূরে এবং বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এত মানে নগণ্য, যে এটা চোখে পড়ার মতো, যে এদের সাথে কি প্রয়োজন ছিল। বরং তার চেয়ে আরও কিছু যদি কার্যকর সরকার প্রধানদের সাথে দেখা হতো তাহলে ভালো। অবশ্যই তার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা হয়েছে, দিস ইজ এ গুড সাইন। কিন্তু যদি একটা আলাদা মিটিং হতো, তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার ক্ষণিকের জন্য দেখা হয়েছে, সেখানে এই নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতার বিষয়টা আবার রিঅ্যাসিওরড হয়েছে।
উইচ ইজ আ ভেরি গুড সাইন। তবে স্বভাবতই দেখা গেল যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ ঘটেনি। তো অন দ্য হোল বলতে গেলে তার এই যে বাংলাদেশকে একটা পজিটিভ ইমেজে তুলে ধরা, এটা মোটামুটি এফেক্টিভ হয়েছে। কিছুটা আমার মনে হয় আরো ভালো হতে পারত যদি এমন কিছু কূটনীতিক থাকতো বাংলাদেশের মিশনসে যারা ওইভাবে অত্যন্ত আন্তরিকভাবে একটা প্রচেষ্টা নিত। আমরা যে যতদূর জানতে পারলাম যে নিউ ইয়র্কে যে একটা অঘটন ঘটে গেল, তারপর এই যে রাস্তায় যে অত্যন্ত অপ্রিয় যে সংঘাত বাংলাদেশের ইমেজের প্রচুর ক্ষতি করছে, আমরা টেলিভিশনে গত 2-3 দিন থেকে দেখে আসছি। এবং সরাসরি নিউ ইয়র্কের রাস্তায় জাতিসংঘের কাছে বিএনপি আওয়ামী লীগদের দ্বন্দ্ব, তারপর আওয়ামী লীগের বয়স্ক মহিলা অত্যন্ত আপত্তিকর ভাষায় গালি দিচ্ছে, চিৎকার করছে, এবং নিউ ইয়র্কের যে পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। আমার মনে হয় এটা অবাক হয়েছে। অন্য কোনো দেশের বেলায় আমার জানা নাই যে এরকম কোনো সরাসরি মানে ডিসপ্লে অফ ডিসেন্ট এটা যে এত নগ্নভাবে ঘটতে পারে। আমাদের দেশে রাস্তায় ঘটা অস্বাভাবিক কিছু না, কিন্তু ওইখানে এরকম ঘটতে দেয়াটা, এটা আমি বলবো যে আমাদের যে মিশন রয়েছে সেখানে তাদের ব্যর্থতা। এবং এই যে ব্যর্থতা তাদের, এটা কেন হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু প্রচুর তথ্য রয়েছে যে এমন এমন কিছু কূটনীতিক রয়েছে যাদের হয়তো সেখানে না থাকাটাই ভালো ছিল, হয়তো অন্য কোথাও পোস্টিং হলে ভালো হতো। আবার এমনও কথা শোনা গিয়েছে যে নেপাল থেকে একজন কূটনীতিক যার ব্যাকগ্রাউন্ড খুবই প্রশ্ন সাপেক্ষ, তাকে বিশেষভাবে ডেকে নেওয়া হয়েছে এই অভ্যর্থনা বিষয়গুলো এগুলো দেখার, যার ফলে বেশ খানিকটা বিব্রত। শুধু প্রফেসর ইউনূস বিব্রত হয়েছে এটা বললে যথেষ্ট নয়, আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমাদের ভালো কূটনীতিক রয়েছে প্রচুর, অন্য দেশে রাষ্ট্রদূত হিসাবে রয়েছে, তাদেরকে বরং যদি নেওয়া হতো সেখানে। সেখানে আমি বুঝলাম না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কতখানি কার্যকর তিনি সার্থকতা দেখাতে পেরেছেন। তিনি নিজেই তো সফর সঙ্গী ছিলেন, এবং এটা নিয়ে বেশ সমালোচনার ঝড়ও কিন্তু উঠছে মিডিয়াতে যে এটা ব্যর্থতা। এবং পররাষ্ট্র উপদেষ্টা এখানে এমন কিছু অ্যাপয়েন্টমেন্টস রেখেছেন যারা কিন্তু সরাসরি, যেমন একজন মহিলাকে দেখলাম প্রফেসর ইউনূসের ডান পাশে, ইভা আইভি রহমান নাম, তিনি একটা কলেজের বোধহয় ছাত্রী নেত্রী ছিলেন ছাত্রলীগের, এবং হঠাৎ রাতারাতি আওয়ামী লীগের সময়ে খুব দ্রুত গতিতে একটা অবস্থানে চলে যেয়ে শেষ পর্যন্ত আমি জানি না কিভাবে শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যোগ করেছেন। আমি অবাক হয়ে দেখলাম যে প্রফেসর ইউনূসের ডান পাশে দাঁড়ানো এবং বক্তব্য দিচ্ছে, এবং মিডিয়াতে বলা হচ্ছিল যে এই মহিলা এখনো ওপেনলি মিডিয়াতে এই ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। তাহলে এই ধরনের বৈপরীত্য কিভাবে অ্যালাউ করা হচ্ছে? এবং আমার তো সন্দেহ হয় যে এই যে আগামী 2-3 দিন রয়েছে, তারপর কালকে একটা খুব গুরুত্বপূর্ণ রোহিঙ্গা কনফারেন্স রয়েছে, সেখানে যেন কোনো বিব্রতকর ডিসপ্লে না হয়।